আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি বিজ্ঞানিকের নতুন আরো একটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা শিখব নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের অধ্যায় ৭ যেটি রাসায়নিক বিক্রিয়া এর লেকচার ২। গত ক্লাসে আমরা তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়া পর্যন্ত আলোচনা করেছি। আজকের ক্লাসে ইলেকট্রন স্থানান্তরের বিবেচনায় আমরা রাসায়নিক বিক্রিয়াকে যে দুইটি ভাগে বিভক্ত করেছিলাম, রেডক্স এবং নন রেডক্স, এই বিক্রিয়াগুলো সম্পর্কে বিস্তারিত জানব। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা যদি দেখি যে রেডক্স বিক্রিয়া, এই রেডক্স বিক্রিয়া কি জিনিস, চলো আমরা একটু লিখি রেডক্স বিক্রিয়া। আচ্ছা, এই রেডক্স বিক্রিয়া এইটি হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। বা জারণ বিজারণ বিক্রিয়াটা কি? জারণ বিজারণ বিক্রিয়াটা হচ্ছে যেই বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান ঘটে তাকে আমরা জারণ বিজারণ বিক্রিয়া বা রেডক্স বিক্রিয়া বলতে পারি। এখন দেখো রেডক্স, এটা মূলত ইংরেজিতে এরকম রেডক্স। এই যে রেডক্সের প্রথম অংশ রেডক্স মানে রেড, এই যে প্রথম অংশ রেড, এই রেড হচ্ছে আসছে রিডাকশন থেকে। রিডাকশন, এই রিডাকশন শব্দের প্রথম অংশ হচ্ছে রেড, আর অক্সিডেশন শব্দের প্রথম অংশ হচ্ছে অক্স। ঠিক আছে, দেখো অক্সিডেশন এই শব্দের প্রথম অংশটুকু হচ্ছে অক্স, আর এখান থেকে আসছে রেড। এই রেড এবং অক্সের সমন্বয়ে মূলত আমাদের এই রেডক্স শব্দটি গঠিত। সুতরাং এটি হচ্ছে আমার এই যে রেডক্স, এই যে রিডাকশন এবং অক্সিডেশন। দেখো তার মানে আমার দুইটা বিক্রিয়া মিলে আমার একটা রেডক্স বিক্রিয়া সম্পন্ন হচ্ছে, মানে একটা করবে রিডাকশন আর একটা হবে অক্সিডেশন। তার মানে এটা দুইটা অর্ধাংশে বিভক্ত। যেই অর্ধাংশে বিক্রিয়ক ইলেকট্রন ত্যাগ করে তাকে জারণ অর্ধ বিক্রিয়া বলবো আমরা, আর যেই অর্ধাংশে অন্য বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করে তাকে আমরা বিজারণ অর্ধ বিক্রিয়া বলবো। আচ্ছা, এখানে একটু লিখে রাখি, এই রিডাকশন হচ্ছে বিজারণ আর অক্সিডেশন হচ্ছে জারণ। তাহলে ভাই খেয়াল করো, আমরা জারণের ক্ষেত্রে কি বললাম, যখন ওই বিক্রিয়কটা ইলেকট্রন কি করবে, ত্যাগ করবে, মানে ইলেকট্রন ওই মৌল থেকে বা বিক্রিয়ক থেকে বের হয়ে আসবে, তখন সেটাকে আমরা বলবো অক্সিডেশন বিক্রিয়া অথবা জারণ বিক্রিয়া। আর যেই বাকি অর্ধাংশে ওই যে ইলেকট্রনটা বের হয়ে গেল ওই ইলেকট্রনটা আর একটা বিক্রিয়ক কর্তৃক গৃহীত হবে, সেটাকে বলবো আমরা বিজারণ বিক্রিয়া। বুঝতে পেরেছো? তাহলে একটু খেয়াল করো, আমরা একটা উদাহরণ দিয়ে পরে বোঝাচ্ছি, একটু বেসিকটা একটু দেখো। তার মানে আমরা জারণ বলতে কি বোঝালাম, আমরা যদি এখানে লিখি যে জারণ, এই জারণ বিক্রিয়ায় কি কি ঘটে? এই বিক্রিয়ায় ইলেকট্রনের দান ঘটে। ঠিক আছে, আচ্ছা, এই বিক্রিয়ায় অক্সিজেন বা অক্সিজেনের নাই তড়িৎ ঋণাত্মক মৌলের সংযোগ ঘটে। আচ্ছা, এই বিষয়টা একটু পরে আসতেছি। আমরা পর্যায়বৃত্ত ধর্ম থেকে আমরা তড়িৎ ঋণাত্মকতা নিশ্চয়ই পড়ে এসেছি। আচ্ছা, তোমরা এই বিষয়টা একটু স্কিপ করো, তোমরা আগে মেন বিষয়টা একটু বোঝার ট্রাই করো। এখানে মেন যে বিষয়টা হইতেছে জারণ বিক্রিয়ায়, সেখানে কি হইতেছে, যে ইলেকট্রন মানে যতগুলো ইলেকট্রন ছিল ওইখান থেকে ইলেকট্রন কি হইতেছে, আরো বের হয়ে আসতেছে, একটা বা দুইটা বা ততোধিক ইলেকট্রন, মানে যখন ওই বিক্রিয়ক থেকে বের হয়ে আসতেছে তখন সেটাকে আমরা বলবো জারণ বিক্রিয়া। আর বিজারণ বিক্রিয়ায়
কি হবে? ইলেকট্রনের গ্রহণ ঘটবে। ইলেকট্রনের গ্রহণ ঘটবে। আচ্ছা, তাহলে আমরা এখন একটা উদাহরণ দিয়ে একটু বোঝার ট্রাই করি। একটু খেয়াল করো, যখন সোডিয়াম এবং ক্লোরিন বিক্রিয়া করে, এটা মূলত এভাবে হবে, তখন এটা উৎপন্ন করে কি? সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, কিন্তু এই বিক্রিয়াটা মূলত কি জানো? এই বিক্রিয়াটা হচ্ছে একটি জারণ বিজারণ বিক্রিয়া বা রেডক্স বিক্রিয়া। তাহলে এখানে জারণ কিভাবে ঘটতেছে আর বিজারণ কিভাবে ঘটতেছে সেটা একটু আমরা একটু দেখার ট্রাই করি। দেখো, খেয়াল করো, এই যে সোডিয়াম ছিল, এই সোডিয়াম থেকে একটা ইলেকট্রন বের হয়ে যাবে। বের হয়ে যাওয়ার ফলে এটা ধনাত্মক আয়নে রূপান্তরিত হয়ে যাবে, সোডিয়াম ধনাত্মক আয়নে রূপান্তরিত হয়ে যাবে। এই যে একটা ইলেকট্রন এখান থেকে বের হয়ে গেল, এই ইলেকট্রনটা ক্লোরিন মাইনাস আয়ন ছিল, ইলেকট্রনটা ক্লোরিনের সাথে যুক্ত হয়ে, ঠিক আছে, এই ইলেকট্রনটা দুঃখিত, এই যে ক্লোরিন ছিল, এই ক্লোরিনের সাথে যুক্ত হয়ে এই ইলেকট্রনটা তখন ক্লোরিনটা হয়ে যাবে ক্লোরিন মাইনাস। ঠিক আছে, আর তারপরে এই যে ধনাত্মক এই যে সোডিয়াম আয়ন এবং ক্লোরিন আয়ন, নেগেটিভ ক্লোরিন আয়ন মিলে গঠিত হবে সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, এটা একটু তুমি একটু চিত্র দেখে বোঝার ট্রাই করো। আমরা কি জানি যে সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা কত? 11। তাহলে এখানে হচ্ছে তোমার 3টা কক্ষপথ, তখন কি হবে খেয়াল করো, এখানে 2টা ইলেকট্রন, এখানে 8টা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন এবং তৃতীয় কক্ষপথে 1টা ইলেকট্রন। এই 1টা ইলেকট্রন যদি সোডিয়াম ছেড়ে দেয় তাহলে সে কি নিয়নের কাঠামো অর্জন করবে, তার মানে কি স্থিতিশীল হবে। তখন এই যে 1টা ইলেকট্রন সে কি করবে? ছেড়ে দিল। ছেড়ে দিলে কি হবে? এই যে ক্লোরিনের ক্ষেত্রে দেখো, 2, 8, 7, মানে ক্লোরিনের কি টোটাল 17টা ইলেকট্রন। দেখো, তার মানে কি ক্লোরিন যদি আরো একটা ইলেকট্রন পায়, ক্লোরিন আরো একটা ইলেকট্রন পাইলে কি সে আর্গনের গঠন কাঠামো অর্জন করবে, সেক্ষেত্রে সে স্থিতিশীল হবে। তাহলে এই যে একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন সোডিয়াম দান করে একটা ইলেকট্রন তখন ক্লোরিনের সাথে যুক্ত হইলে কি আমার কি হইতেছে? এক্স্যাক্টলি, 2টা বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হইতেছে। আচ্ছা, কি আমার কথা কি বুঝতে পারছো তোমরা? তাহলে এখানে যে একটা ইলেকট্রন ছেড়ে দিল, এই একটা ইলেকট্রন এই ক্লোরিন গ্রহণ করে সেখানে আমার সোডিয়াম ক্লোরাইড একটা মৌল উৎপন্ন হইতেছে। এটাকে আমরা কি বলবো বলো? জারণ বিজারণ বিক্রিয়া। আচ্ছা, তাহলে জারক পদার্থ আর বিজারক পদার্থ, এটি একটু বোঝার একটু ট্রাই করো। জারক পদার্থ হচ্ছে, আগে আমরা জারণ তো বুঝলাম যে ইলেকট্রনের দান। ঠিক আছে, ইলেকট্রন যখন দান করা হয় তখন সেটা হয় জারণ। ঠিক আছে,
কিন্তু মনে রাখবা জারণ পদার্থ মানে যে পদার্থের জারণ হয় সে পদার্থটা নিজে একটা বিজারক, আর যে পদার্থের বিজারণ হয় সে নিজে একটা জারক। আচ্ছা এখানে একটু লিখি দেখো, জারক পদার্থ। এই জারক পদার্থ মানে হচ্ছে অপর বিক্রিয়কের জারণ ঘটায়, সেজন্য একটা জারক। কিন্তু এর নিজের ক্ষেত্রে কি ঘটবে? বিজারণ ঘটবে। নিজের ক্ষেত্রে বিজারণ ঘটবে। আচ্ছা, আর বিজারক পদার্থ হইতেছে অপর বিক্রিয়কের বিজারণ ঘটায়, আর নিজের ক্ষেত্রে জারণ ঘটবে। আমরা যদি এই সোডিয়াম আর ক্লোরিনের ওইটা নিয়ে একটু চিন্তা করি, দেখো এই সোডিয়ামের কি ঘটতেছে? সোডিয়ামের কি ঘটতেছে? সোডিয়ামের বিজারণ ঘটতেছে না, কারণ সোডিয়াম ইলেকট্রন কি ত্যাগ করতেছে। তার মানে এখানে সোডিয়াম কি একটা বিজারক পদার্থ। কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে কি হইতেছে? ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন নেগেটিভ আয়নে পরিণত হইতেছে। তার মানে কি ক্লোরিনের ক্ষেত্রে এখানে কি ঘটতেছে? আচ্ছা এখানে একটু লিখি, এটা হচ্ছে জারণ। এখানে জারণ ঘটতেছে, আর ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করতেছে, তাহলে এখানে ক্লোরিনের ক্ষেত্রে হইতেছে বিজারণ। তাহলে এখন সোডিয়াম কার বিজারণ ঘটাইতেছে না? এই যে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করার ফলে ক্লোরিনের ক্ষেত্রে কি বিজারণ ঘটতেছে না? তার মানে সোডিয়াম হচ্ছে বিজারক, সে বিজারণ ঘটাইতেছে বিধায় সে বিজারক। আর ক্লোরিন সে একটা ইলেকট্রন গ্রহণ করতেছে, তার মানে কি এর জারণ ঘটতেছে বিধায় তো একটা ইলেকট্রন গ্রহণ করতেছে। তার মানে ক্লোরিন কি অপর পদার্থের জারণ ঘটাইতেছে। তার মানে ক্লোরিন হচ্ছে এখানে কি জারক। তাহলে বুঝাইতে পারছি বিষয়টা? তাহলে বিজারক পদার্থ হচ্ছে যে পদার্থ অন্য পদার্থকে ইলেকট্রন দান করে, সে হচ্ছে বিজারক। ঠিক আছে? আর যে পদার্থ অন্য পদার্থের বিজারণ ঘটায় কিন্তু সে নিজে জারিত হয়। ঠিক আছে? মানে কি এখানে জারিত হচ্ছে মানে কি ইলেকট্রন ত্যাগ করতেছে। আচ্ছা, সব থেকে শক্তিশালী বিজারকের কথা একটু মনে রাখবা, যে সব থেকে শক্তিশালী বিজারক হচ্ছে লিথিয়াম। ঠিক আছে? আর জারক পদার্থ হচ্ছে যে পদার্থ অন্য পদার্থ থেকে যে ইলেকট্রনটা বের হয়েছে ওই ইলেকট্রনটা নিচে নিজে গ্রহণ করতেছে, সে হচ্ছে জারক পদার্থ। আর জারক পদার্থ হচ্ছে অন্য পদার্থের জারণ ঘটায় কিন্তু সে নিজে বিজারিত হয়। ওকে, এখন দেখো যে আমরা একটা প্রশ্ন আসে যে জারণ বিজারণ বিক্রিয়া একই সাথে সংঘটিত হয়, এটি ব্যাখ্যা করো। ঠিক আছে? এটা একটা কোশ্চেন আসে, তোমরা এইখান থেকে এই যে এই বিক্রিয়াটা দিয়ে তোমরা ব্যাখ্যা করতে পারবা যে সোডিয়াম থেকে ইলেকট্রন গ্রহণ হচ্ছে মানে বের হচ্ছে, এই একই ইলেকট্রন আবার ক্লোরিন দ্বারা গৃহীত হচ্ছে। ঠিক আছে? এক্ষেত্রে জারণ, যখনই জারণ ঘটতেছে ইলেকট্রন একই সাথে ক্লোরিন দ্বারা গৃহীত হয়ে বিজারণ ঘটতেছে। তার মানে আমরা এক কথায় বলতে পারি কি যে জারণ বিজারণ একই সাথে ঘটতেছে। এখানে এই যে বিজারক পদার্থ সোডিয়াম তার বাইরের শেলের এই একটা ইলেকট্রন ত্যাগ করে, তার বাইরের শেলের যে একটা ইলেকট্রন ছিল এখানে, এই যে একটা ইলেকট্রন ত্যাগ করে জারণ অর্ধবিক্রিয়া সম্পন্ন করতেছে। ঠিক আছে? যে এটা হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া। ঠিক আছে? এই জারণ অর্ধবিক্রিয়া আর বিজারণ অর্ধবিক্রিয়া মিলে একসাথে একটা জারণ বিজারণ বিক্রিয়া, আর এটা হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়া। আচ্ছা, আর অপরদিকে জারক পদার্থ ক্লোরিন সেই একই ইলেকট্রন গ্রহণ করে বিজারণ অর্ধবিক্রিয়া সম্পন্ন করতেছে। বুঝতে পারছো?
এখন এই দুইটা বিক্রিয়া যদি যোগ করো, একটু দেখো ভাইয়া, এই দুইটা বিক্রিয়া যদি যোগ করি, এখানে এই যে উভয় পক্ষে যে ইলেকট্রন ইলেকট্রন এই উভয় পক্ষ থেকে মাইনাস হয়ে যায়, তাহলে আমার কি হয় মূলত, যে সোডিয়াম প্লাস ক্লোরিন সমান সোডিয়াম ক্লোরাইড, তাই না? এটা একসাথে কি হচ্ছে, জারণ বিজারণ বিক্রিয়া। তার মানে কি এখানে স্পষ্টত কি, যে জারক পদার্থ বিজারণ ঘটাচ্ছে এবং বিজারক পদার্থ জারণ ঘটাচ্ছে, এটি একে অপরকে ছাড়া সম্ভব হয় না। যদি শুধু সোডিয়াম যদি ইলেকট্রন ত্যাগ করতো, যদি ক্লোরিনের বিজারণ না ঘটতো, তাহলে কি ওই জারণ মানে ওই বিক্রিয়াটা সম্পন্ন হতো? হইতো না। তাইলে আমরা কি বলতে পারতেছি, যে জারণ বিজারণ একটি যুগপৎ প্রক্রিয়া। বুঝতে পারছো? জারণ বিজারণ একটি যুগপৎ প্রক্রিয়া, মানে একই সাথে ঘটে। ঠিক আছে, এখানে একটু লিখে দিই, যে জারণ বিজারণ একটি যুগপৎ প্রক্রিয়া। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এখন এই যেহেতু বিজারক ইলেকট্রন ত্যাগ মানে দান করে, আর জারক ওই একটা ওই উক্ত ইলেকট্রনটা গ্রহণ করে, তার মানে বলা যাচ্ছে কি, যে জারণ বিজারণ বিক্রিয়া মানে ইলেকট্রন স্থানান্তর বিক্রিয়া। ঠিক আছে, মানে ইলেকট্রন স্থানান্তর হচ্ছে বিধায় এই জারণ বিজারণ বিক্রিয়াটা ঘটতেছে। আচ্ছা, এখন আসো যে আয়নীকরণ সমীকরণটা কি, আয়নিক সমীকরণটা কি, এটা একটু আমরা একটু জানার চেষ্টা করি। যে আয়নিক সমীকরণ, এখানে যদি একটু লিখি, দেখো আয়নিক সমীকরণ, এই আয়নিক সমীকরণ হচ্ছে যে সমীকরণ দ্বারা কেবল বিক্রিয়ায় অংশগ্রহণকারী, আবারও বলতেছি, যেই সমীকরণ দ্বারা কেবল বিক্রিয়ায় অংশগ্রহণকারী আয়ন সমূহের মাধ্যমে বিক্রিয়াটি উপস্থাপন করা হয় তাকে আয়নিক সমীকরণ বলে। বুঝতে পারছো? আচ্ছা, একটু 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 বলি, দেখো এইখানে আমরা একটা বিক্রিয়া যদি লিখি, যে Cl2 plus H2S is equal to HCl plus S, ক্লোরিন হাইড্রোজেন সালফাইড বিক্রিয়া করে হাইড্রোজেন ক্লোরাইড আর সালফার উৎপন্ন করে। এখানে কি ঘটতেছে, এখানে যদি আমি আয়নিক সমীকরণ হিসেবে এটা লিখতে যাই, তাহলে কি হবে জানো, এর তো কোনো মানে ইলেকট্রন এখানে নাই, মানে কোনো আধান এখানে নাই, আয়ন নাই। কিন্তু এখানে যদি আমি শুধু সালফারের ক্ষেত্রে লিখি, এখানে H2, এখানে দুইটা মাইনাস আয়ন থাকে। ঠিক আছে, আর এখানে 2Cl মাইনাস থাকে, আর এখানে সালফারের কোনো ইলেকট্রন থাকে না। আচ্ছা, এটা হচ্ছে আমার একটা আয়নিক সমীকরণ, মানে আমি আয়ন দ্বারা বোঝাচ্ছি। এখানে আমি আয়ন দ্বারা যদি আমি জারণ বিক্রিয়া আর মানে বিজারণ বিক্রিয়া যদি একটু ব্যাখ্যা করি, তাহলে তোমরা আরো ক্লিয়ার হবা। একটু দেখো, এখানে জারণ বিক্রিয়া এই আয়নিক সমীকরণের ক্ষেত্রে জারণ বিক্রিয়াটা কি হবে জানো, এই যে সালফার 2 মাইনাস, এটা তোমার সালফারে পরিণত হবে দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে, তাই 2 মাইনাস কি আগে থেকে দুইটা ইলেকট্রন গ্রহণ করা অবস্থায় আছে। আর বিজারণ বিক্রিয়া কি হবে, বিজারণ বিক্রিয়াটা হবে এইখানে তোমার যে ক্লোরিনটা ছিল, এই ক্লোরিন দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, দুইটা ইলেকট্রন গ্রহণ করে কি হবে জানো, 2Cl মাইনাসে রূপান্তরিত হয়ে যাবে। এটা হচ্ছে আমার কি বিজারণগত বিক্রিয়া। আর তখন এই জারণ বিজারণ, তখন এই দুইটা বিক্রিয়া মিলে আমার এই যে এই দুইটা বিক্রিয়া মিলে আমার এই যে এইটা তৈরি, এটা হচ্ছে।
ঠিক আছে, এটা হচ্ছে আমার সেই জারণ বিজারণ বিক্রিয়া। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে আমার জারণ অর্ধ বিক্রিয়া, এটা আমার বিজারণ অর্ধ বিক্রিয়া, দুইটা মিলে আমার এখানে জারণ বিজারণ বিক্রিয়া হচ্ছে, আর এটা আমার আয়নিক সমীকরণ যেটা আমরা আয়ন দ্বারা প্রকাশ করতেছি। আচ্ছা, এখন আসো আজকে আমরা অল্প কথায় জারণ সংখ্যা সম্পর্কে একটু আলোচনা করি। দেখো ভাই, জারণ সংখ্যা কি জিনিস? জারণ সংখ্যা, এই জারণ সংখ্যা হচ্ছে কোনো অণু বা যৌগমূলকের মধ্যে অবস্থিত পরমাণুগুলোর কোনটি ইলেকট্রন ছেড়ে দেয় আবার কোনটি ইলেকট্রন গ্রহণের প্রবণতা দেখায়। ঠিক আছে, এখন মৌল বা যৌগমূলক এই যৌগ গঠনের সময় যত সংখ্যক ইলেকট্রন যত সংখ্যক ইলেকট্রন বর্জন করে ধনাত্মক আয়ন উৎপন্ন করে, বা যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন উৎপন্ন করে, তার চিহ্নযুক্ত সংখ্যাকে আমরা জারণ সংখ্যা বলবো। আবার বলি, এই যে মৌল বা যৌগমূলক গুলো যৌগ গঠনের সময় যত সংখ্যক ইলেকট্রন বর্জন করে ধনাত্মক আয়ন উৎপন্ন করে, অথবা যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে যত সংখ্যক ইলেকট্রন বর্জন করে ধনাত্মক আয়ন উৎপন্ন করে, অথবা যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন উৎপন্ন করে, তাকে তার ওই চিহ্নযুক্ত সংখ্যাকে আমরা জারণ সংখ্যা বলবো। যেমন একটু আগে আমরা দেখাইছিলাম NaCl, এই যে এই NaCl যৌগে এই সোডিয়ামের জারণ সংখ্যা কত জানো ভাইয়া? বলো তো। সোডিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +1, আর ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে -1। দেখো চিহ্নযুক্ত সংখ্যা, কিন্তু শুধু ওয়ান না, মানে শুধু 1 বা 2 এরকম না, এখানে +1 অথবা -1। বুঝতে পারছো? কিন্তু একটা জিনিস খেয়াল করো, এই যে পুরা সোডিয়াম ক্লোরাইডের এই NaCl এর জারণ সংখ্যা একসাথে একসাথে তখন কি হয়ে যাবে বলো তো? এই যে +1 আর -1 দুইটা মিলে কি হয়ে যাবে? 0। তার মানে কি, সোডিয়াম মানে একটা পূর্ণ যৌগের জারণ সংখ্যা একসাথে সবসময় এক অবস্থায় 0, যদি উপরে কোনো আয়ন না থাকে। তার মানে একক পরমাণু বা কোনো অণুর জারণ সংখ্যা 0। ঠিক তেমনি ফেরাস সালফেট, এই ফেরাস সালফেটে তোমার Fe এর জারণ সংখ্যা হচ্ছে +2। ঠিক আছে, আর কিন্তু এই যে FeSO4 মানে পুরা যৌগ মিলে জারণ সংখ্যা হচ্ছে 0। কিন্তু শুধু Fe যদি চিন্তা করে তাহলে সেক্ষেত্রে +2। কিন্তু যদি কোনো যৌগের মধ্যে নাই, শুধু Fe, আমি আলাদা করে লিখলাম, কোনো যৌগ Fe দ্বারা গঠিত হয় না এখনো, তখন শুধু এই Fe এর জারণ সংখ্যা হচ্ছে, বলো, 0। বুঝতে পেরেছো আমার কথা? আচ্ছা, আমরা পরবর্তী ক্লাসে জারণ সংখ্যা নির্ণয় সংক্রান্ত কথাবার্তা বলবো এবং বিভিন্ন প্রকারের জারণ বিজারণ বিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। আর আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি তোমরা পরের ক্লাসটি দেখবে, আর আজকের ক্লাসে যদি কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আবারও দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।